পানি দে নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের দাম বিদ্যুতের দাম চাল ডাল তেলের দাম নইলে গদি ইসলামের সাথে আমার 101 সমালোচনা আছে না। ধরেন হাসিনার পতন হয় নাই, হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো? জামাতের হতো, বিএনপির কার হতো না? সবার আগে নাহিদের হতো। চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যত ডেকে বলেন কিচ্ছু হতো না, কারণ 1 দফা 3 তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে। ব্যাপারটা এমন না, এটা অনেকেই বলা হয়েছিল, আপনারা সেই ঘোষণাটা দেন। জুলাইয়ের স্লোগান লাখো শহীদের রক্ত দিয়ে না শেষ করার কথা। হ্যাঁ, সেই হাসিনার কিন্তু তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগে স্মৃতি, শেখ মুজিবুর রহমান সাহেব ইতিহাসের পার্ট হতে পারে। এই শেখ মুজিবকে ব্যবহার করে এই বাপ করে আমার বাবা আপনারা এই স্লোগানগুলো দেখেন, তার বাবাকে দেখেন প্রবেশ করি নাই। এই কোন আমলাতন্ত্র আর বিএনপির কোন ভূতে ধরেছে, কারা এটি করেছে? আপনার শুরুতে ঢুকলেই মনে হবে এই দেশটা মনে হয় এই মানে হাসিনার বাপ তৈরি করে দিয়ে গেছে। সেই ইতিহাস দেখলাম আমাদের আজাদির লড়াইকে 1947 সালে প্রথম স্বাধীনতার কথা কোথায়, এবং আমরা আমাদের যে গণমানুষের লড়াই, সেই লড়াইয়ের তো কোনো উপস্থিতি দেখতে পাইনি। মানে খুব গ্র্যাজুয়ালি, খুব পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস দেখানো হয়েছে। ফুডেলা একটি নাবিল পণ্য। আপনার জুলাই গণঅভ্যুত্থান মিউজিয়ামে প্রবেশ করার পথে মনে হবে এই দেশটা আওয়ামী লীগের বাপের, হাসিনার বাপের, এবং পরে এসে যখন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একেবারে মূল কক্ষগুলোতে প্রবেশ করবেন তখন মনে হবে ছোট্ট একটি ঘটনা। এইটা ইতিহাসের একটা চৌর্যবৃত্তি, ইতিহাসের একটা বিকৃতি। নেতা কর্মীদের একটা চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 অগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, উনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকা। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজুল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে, প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলা, আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে, এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রোগীদের উপরে, সেখানে রোগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কোনো ছাত্র সংগঠনের নেতা কর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্র দলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশের আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল,
তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। তো বেয়াদব। ছাত্রদল করার জন্য তো মেধার প্রয়োজন হয় না। ছাত্রদলের এরা ছাত্র, এরা তো এক একজন 42-43 বছরের, এরা কিভাবে ছাত্রদল হয়? আর ওদের কর্মকাণ্ড আপনি দেখছেন না, লাফাচ্ছে, হাতে তালি দিচ্ছে, নেতার পিছনে দৌড়াচ্ছে, গাড়ি বহরের পিছনে দৌড়াচ্ছে। ছাত্রদল করার জন্য শুধু চাটুকারিতার প্রয়োজন, মিথ্যার প্রয়োজন, আর হচ্ছে পাচাটার ক্ষমতা থাকলেই ছাত্রদল করা যায়। সঞ্জিদা আবার হচ্ছে গিয়ে এমন কোনো কিছু বলবে যেটাতে যুদ্ধের মোড় ফিরে যাবে, জিহাদের ময়দানে সবে আবার সরব হয়ে যাবে। সঞ্জিদা গেম চেঞ্জার হিসেবেই থাকবে ইনশাআল্লাহ। এইখানে আর ভদ্র ভাষার কিছু মানে শুদ্ধ ভাষার বলার কিছু নাই, কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু দর্শনটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দর্কার। কিভাবে বলে? কিভাবে বলে বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়। কি ব্যাপার? আফসোস করবে যেখানে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে, আমরা করব। ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না। আর একজন আছে ওই যে পাশে কথা বলেন, নাম জানো কি? ওই ইয়ের ছেলে, বাপের নামটা বললাম না, ভালো একটা লোক ছিল আওয়ামী লীগের সময়, পার্থ। ওর নিয়ে অনেক কথা বলছে, মানুষে বলে এগুলি বললেন না, ওর বাবার পরিচয় বলছে। কি হাসে, বিলেনের মতন, গুন্ডার মতো হাসে। আর আমাদের কলিজা ফাইটে যায়, বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে। বেটা, আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছিস, আর তুই কথা বিএমপি কে হাঁটাবে। আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল, থাকতে পারছে? থাকতে পারে নাই। আর তুমি কে? তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে, দেশে আসতে পারেন নাই। দেশে আসছেন, আমরা ওনাদেরকে ভালো বলি, দেশের জন্য করবে। কোথায় ভালো কে উঠতেছে উনি? জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায়? গণভোট যেটা বলছে, এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা কি করবো? সে করতেছে না, মিথ্যা কথা তো উনিই বলতেছে। আবার উনি হাদিস শোনায়, অনেক কিছু উনি বলে, দেখি তার ইতের মধ্যে উল্টা পাল্টা। বিদেশে লন্ডনের পরিবেশে, আরে আমাদের দেশে মানুষকে শিখাও না তুমি রাস্তাঘাটে বাজার দিয়ে রাখছো, সেখানে ময়লা ফেলে, আবার বলে আমার ক্লিনিক আমি পকেটে রাখি। রাস্তার তুমি ভৈরা বাজার করে দিচ্ছ, ময়লা রাস্তার মধ্যে ফেলে, ওখানে টাকা নেয়, তোমার সরকার তোমার দল চলে। তুমি ভালো একটা আইন করো, আমরা এগুলি বুঝি না, সব বুঝি, আমাদেরকে বুঝাই না। বিদেশে আমিও ছিলাম 40 বছর, বিদেশের আমিও টিস্যু পেপার পকেটে রেখে ঘুরি, পালাই না। তুমি আইন করো না কেন? তুমি আইন করো, দেশ কিভাবে চলবে। আমাদেরকে কে বোকা পাইছো? আমরা বুঝি না, তুমি খালি বুদ্ধিমান। যাই হোক, কথা হলো একটাই, জোলা আমি সরকারকে বলতেছি, খুব দ্রুত সময়ের মধ্যে এবারে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের আহ্বায়ক, যিনি ছিলেন দেশ গড়তে জুলাই জাগরণের আহ্বায়ক, আপনাদের পছন্দের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি। অধিনায়ক, যার নেতৃত্বে শত শত লক্ষ লক্ষ তরুণ রাস্তায় নেমেছিল, জনাব নাহিদ ইসলাম এমপি, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আসসালামু আলাইকুম, সবাইকে জুলাই অভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানাই। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি এই বাংলাদেশকে গড়ার জন্য। আপনারা যারা আজকে এখানে এসেছেন, মনসুন কালচারাল অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। এবং আমি আজকের দিনে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদ এবং আহত যোদ্ধাদের। ইনশাল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। সবাই মনে হয় গানই গাইতে। জুলাই সনদের দক্ষিণ প্লাজায়, দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদ অক্ষরে পালন করবে। আপনারা এখানে, আমি বলি যে আপনারা যে বলতেছেন, আপনারা কিন্তু বিএনপি নামে অনেক কথা বলেছেন, বিএনপি নামে। আমরা কিন্তু একটা শব্দ করি না, আমরা কিন্তু কিছু বলি না। আপনারা বলতে পারেন আপনারা
অধিকার আছে। আপনারা বলতে পারেন। জুলাই সনদ তারেক রহমান বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবে, যখন ফিরে পালন করবে, সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। উনি আশ্বস্ত করেছেন আমাদের। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আপনারা শান্ত হন, ঠিক আছে, শান্ত হন। আপনারা কিন্তু অনেক কথা বলছেন, আমরা কিন্তু উশৃঙ্খল হই না এখানে, আমরা কিন্তু উশৃঙ্খল হই না, আমরা শুনেছি এখানে আপনাদের কথা। মাসুদ খান নিয়ে কোনো কথা নাই, আউট অফ দ্য সিলেবাস। মাসুদ খান কি কথা বলা যাবে না, আউট অফ দ্য সিলেবাস। ভাই আবারও কি হামলা আশঙ্কা করতেছেন কিনা? ভাই বলছে যে হামলা তো আরো হবেই, হামলা মোকাবেলা করতে হবে। আপনারা কি শঙ্কিত কোনোভাবে? অবশ্যই শঙ্কিত, আমরা না, আপনার দেশের মানুষ। দোতলায় ঢুকলেই আপনার কাছে মনে হবে যে আপনি এখন 5ই আগস্টে আছেন। শিক্ষার্থী, ছাত্র জনতা উচ্ছ্বাস করছে এবং আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। ধারণা করা হয় এটি হচ্ছে শেখ হাসিনার বেড, এখানে হয়তো তিনি ঘুমাতেন। জুলাই গণঅভ্যুত্থানে সবচাইতে প্রতীকী চিত্র, আন্দোলনে সবচেয়ে বেশি চাঙ্গা করেছিলেন তিনি হচ্ছেন আবু সাইদ, এবং সে আবু সাইদের জার্সি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে জোরপূর্বক নির্বাসন দেওয়া হয়েছিল, তার একটি ছবি এখানে রাখা আছে, এবং বেগম খালেদা জিয়াকে তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিল। শহীদ আনাসের লেখা চিঠি, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। জুলাই স্মৃতি জাদুঘরে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হচ্ছে লাল টেলিফোন। কি শুনতে পাচ্ছেন একটু বলবেন? এবার আপনাদের নিয়ে আছি তৎকালীন গণভবন, বর্তমান জুলাই স্মৃতি জাদুঘরের একেবারে মেইন বিল্ডিং এর ভিতরে। এখন ঢুকলাম হচ্ছে ভিতরে, ঢুকেই একটা দৃশ্য, এটা হচ্ছে তখনকার সময় যেই রকম ছিল আসলে, সামনে পিছনে ডাইনে বামে গিয়ে প্রত্যেকটা রুম দেখতে পাবেন তখনকার সময় কেমন ছিল, এবং এখানে বাচ্চারা কিন্তু খেলে আসলে দেখছে তখনকার সময় দৃশ্য। এবং এই পাশে ফ্যাসিস্ট সরকারের যে একটা প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তখনকার সময় যেই রকম ছিল এই পুরো ভবনটি বা এই রুমটি, একেবারে অরিজিনাল রুমটি রাখা হয়েছে, উপরে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে টয়লেটের ঢাকনা, কিছু দলিল দেখা যাচ্ছে এখানে, আমি জানি না এই দলিলগুলো আসলে কিসের, কিছু পানির বোতল, কিছু বই দেখা যাচ্ছে, কিছু টাইলসের নকশা দেখা যাচ্ছে, এবং ওই দিন আসলে যে রিয়েল ফুটেজ সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং এইখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে জোরপূর্বক নির্বাসন দেওয়া হয়েছিল, তার একটি ছবি এখানে রাখা আছে, এবং বেগম খালেদা জিয়াকে তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিল তৎকালীন সরকার, এবং সেই সময় বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েছিলেন সেই ছবিটি, এবং পাশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত অবস্থায়, এই পাশে জয়নাল আবেদিন ফারুক, সংসদ ভবনের সামনে যে ঘটনাটি ঘটেছিল, নিপুণ রায়কে, সম্ভবত নিপুণ রায়, এবং এই পাশে যে সোফাগুলো রাখা আছে অরিজিনাল গণভবনের সোফা, সেগুলাই এখানে রাখা আছে। দেখতে পাচ্ছি যে সেনা অফিসাররা লাশ নিয়ে যাচ্ছে তাদের সহকর্মী 2009 সালের পিলখানার যে ম্যাসাকার, যে ট্র্যাজেডি ঘটেছিল, সেই স্মৃতি এখানে রাখা আছে। এবং এইখানে পিলখানা হত্যাযোগ্য পরবর্তী একটি মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে সেনা অফিসারদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফোন কল, সম্ভবত এখানে যে ফোন কল, সেই ফোন কলের রেকর্ড, অডিও রেকর্ড এখানে আছে, এবং একজন সেনা অফিসারের যে পোশাক, মেজরের প্রতিকৃতি, এবং তার নাম দেখে বোঝা যাচ্ছে মেজর মাহবুব। এখানে লেখা আছে সেদিন শহীদ হয়েছিলেন, এবং তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা আছে স্মৃতিস্বরূপ, এবং তার পরিবারের কিছু ছবি এখানে রাখা আছে। এখন যে রুমটা আপনাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে শাপলা চত্বরে সেদিন যে ঘটনা ঘটেছিল সেই দৃশ্য, এবং শাপলা চত্বরে বর্বর গণহত্যার সময় আহত এক সহযোগীকে টেনে তুলছেন একজন, এখানে দেখতে পাচ্ছি সেই দৃশ্য, এবং শাপলা চত্বরের সেদিনকার সময়ের ছবি, সেই ছবি এখানে রাখা আছে। মাওলানা রাশেদুল 5 মে মধ্যরাতে শাপলা চত্বরে তিনি গুলিবদ্ধ হন, তার গেঞ্জি এবং তার মানি ব্যাগ এবং সেখানে যে কিছু কয়েন এবং কিছু টাকা পয়সা পাওয়া গিয়েছিল। শাপলা চত্বরে যারা সেদিন শহীদ হয়েছিলেন, 13ই মে নিহত শহীদদের নাম এখানে নাম ভেসে উঠছে একজনের পর একজন, এবং এই পাশে শহীদদের নাম এবং তাদের ব্যবহৃত পাঞ্জাবি, সেই পাঞ্জাবি এখন দেখতে পাচ্ছি। এই রুমটা হচ্ছে শাপলা চত্বরে সেদিন যে ঘটনা, সেটার এখানে প্রজেক্টরের মাধ্যমে সেই ঘটনা দেখানো হচ্ছে, এবং কিছু ছবি এখানে ফুটে তোলা হয়েছে। একটা জায়নামাজ বা তোয়ালে, এটি শহীদ সাইফুল ইসলাম ব্যবহৃত তোয়ালে। এখানে ঠিক বোঝাচ্ছে না যে আসলে ওয়াশরুম ছিল নাকি
কিচেন ছিল, কারণ এই পাশের অংশটা কিচেনের মতো আবার এই পাশের অংশটা আবার ওয়াশরুমের মতো, এবং এই পাশে কিন্তু ডিসপ্লের মাধ্যমে তৎকালীন সময়ের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের ছবি বা ভিডিও এখানে দেখানো হচ্ছে। এখন আপনাদের নিয়ে এসেছি আরেকটা রুমে, এবং এখানে বিভিন্ন টর্চার সেলের যে উপকরণ সেগুলো রাখা হয়েছে। এই পাশে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে দেখালাম যে একটা বন্দিকে কিভাবে আটকে রাখা হয়, এবং এইগুলো দিয়ে তখন অনেক সাউন্ড ক্রিয়েট করা হতো যাতে করে বন্দীদের ব্রেনের সমস্যা হতো। চাবুক দেখতে পাচ্ছি র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালিত একটি গোপন বন্দিশালায় এই চাবুকটি পাওয়া যায়। 5ই আগস্টের তখনকার সময় যেরকম দৃশ্য ছিল, ওয়াল ঠিক একইভাবে রাখা হচ্ছে। কি কি যন্ত্র দিয়ে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে এই বিষয়গুলো আমরা দেখতেছি, খুব ভালো লাগতেছে, আর অনেক কিছু জানা হচ্ছে। এখানে বিভিন্ন সময় তখন যে গুম হয়েছিল তাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যেমন নাসিরুদ্দিন স্মৃতির ছেলে ইনান, তার বাবা গুম হয়েছিল এবং গুমের পরে যখন বাবা ফিরে আসছে না, ছোট ছেলে অনুষ্ঠান হচ্ছে, সেখানে দর্শক সারিতে থাকা অনেক জুলাই যোদ্ধা থেকে শুরু করে দর্শক সারিতে থাকা অনেকেই হইহুল্লোড় করেছিল। সেই হইহুল্লোড় দেখে আমাদের মাননীয় আইজিপি মহোদয় তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে কানে কানে বললেন যে স্যার এদেরকে কি বের করে দিব, এগুলারে বের করে দিব, বাইরে বের করে দিব। এই কয়েকটা শব্দ তিনি বলেছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মানে মোটামুটি গায়ে ধরে তাকে দূরে সরিয়ে দিয়েছেন যেন এ ধরনের কোনো কিছু না করে। তিনি সেই কথা বলেছেন আইজিপি মহোদয়ের কাছে। যাই হোক, বিষয়টি আমাদের একটু হলেও চোখে লেগেছে, অনেকের চোখে লেগেছে। আমি পাশাপাশি বলে রাখি, জনাব আইজিপি মহোদয় যিনি আলী হোসেন ফকির, তিনি কিন্তু যথাযোগ্য মর্যাদায় তার বর্তমানে চেয়ারে এসছেন। তিনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, গত 17 বছর তিনি একজন পুলিশ অফিসার হিসেবে তার যোগ্য যে অধিকার সেখান থেকে তিনি বরাবর দীর্ঘদিন তিনি বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার আমলে তাকে ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল এবং তার অধিকার থেকে তার মতো আরও অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু তিনিও সেই বঞ্চিতদের মধ্যে একজন। এরপর জুলাই আন্দোলন হলো, সেই জুলাই আন্দোলনে পুলিশ বনাম মানে আওয়ামী লীগের পুলিশ, সবাই পুলিশ আওয়ামী লীগের পুলিশ ছিল বলবো না, একটা বড় সংখ্যক পুলিশ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল, সক্রিয় ভূমিকা রেখেছিল, যে কারণে 24-এর আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে জনগণ পুলিশকেই টার্গেট করেছিল এবং পুলিশও জনগণকে টার্গেট করে কিন্তু শত শত মানুষকে হত্যা করেছে। এটি দিনের আলোতে ঘটেছে, যে কারণে পুলিশ ভার্সেস জনগণ একটি বিশাল যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে জনগণের বিশাল বিজয় হয়েছে 24-এর জুলাই, 36 জুলাই। সেই বড় ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু এরপর আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্ততপক্ষে পুলিশ তার মেরুদণ্ড শক্ত করে দাঁড়াবে, কারো কাছে মাথা নত করে কথা বলবে না, এবং পুলিশের প্রতি মানুষের যে একটা মানে খুব একটা কি বলবো দৃষ্টিভঙ্গি, অন্যতম দৃষ্টিভঙ্গি ছিল পুলিশের প্রতি মানুষের নেতিবাচক যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে বের হয়ে পুলিশের নিজের একটা নতুন জায়গা তৈরি করবে, যেখানে পুলিশ যেন মানুষের সেবা করতে পারে, পাশাপাশি যারা অন্যায়কারী তাদের সামনে খুব শক্তিমত্তার সাথে যে কোনো বিষয়কে, যে কোনো অপশক্তির মোকাবেলা করতে পারে এমন একটি শক্তিশালী পুলিশ বাহিনী আমরা চেয়েছিলাম। এরপর সরকারের আমলে পতিতাবৃত্তি অথবা পতিতা, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এখন খুব কম সময় টাকা ইনকাম করার জন্য পতিতাবৃত্তির পথ বেছে নিয়েছেন। হ্যাঁ, কথাটা শুনতে খুব খারাপ শোনা গেলেও কথাটা একদম সত্যি। কলেজ ইউনিভার্সিটির মেয়েদের বয়স 19 থেকে 25 বছরের মধ্যে হয় এবং এই তরুণীরা কিছুই চিন্তা করতে পারে না। এই তরুণীদের চোখে থাকে রঙিন চশমা এবং তারা চিন্তা করে নতুন পোশাক, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, দেশ বিদেশে ঘোরা, এটাই তাদের মূল মকসদ। এবং এটা পাওয়ার জন্য তারা চিন্তা করে খুব কম সময়ের মধ্যে কিভাবে টাকা ইনকাম করা যায়, এবং এই টাকা ইনকাম করার জন্যই তারা সোর্স হিসেবে পতিতাবৃত্তি অথবা নিজের দেহকে বিলিয়ে দিতে চায়। আগে রাত কাটাতে হতো, আগে ঘন্টা প্রতি মানুষকে, মেয়েদেরকে অথবা ছেলেদেরকে ভাড়া করে নিয়ে যেত সুগার ড্যাডি অথবা সুগার মমিরা, কিন্তু এখন পতিতাবৃত্তি করার জন্য তাদের বাসা থেকেও বের হতে হয় না। সুন্দর ছেলেরা অথবা সুশিক্ষিত ছেলেরা, সুশিক্ষিত মেয়েরা অথবা সুন্দর মেয়েরাও এর থেকে পেছনে পড়ে যায়নি। তারা ঘরে বসেই তাদের নগ্ন ছবি, নগ্ন ভিডিও কলে দেখাচ্ছে সুগার ড্যাডি, সুগার মমি অথবা বড় বড় মানুষদেরকে যাদের অনেক টাকা কড়ি আছে। এই যে অবক্ষয়, এই যে সমাজের অবক্ষয়, এটা আসলে তৈরি হলো কেন? এটা আসলে কেন দিন দিন হু হু করে বাড়ছে ভাইরাসের মতো? এটার একমাত্র কারণ হচ্ছে বাবা মা, এটার একমাত্র কারণ হচ্ছে সামাজিক অবস্থা।
সামাজিকভাবে আমরা সেই সব মানুষদেরকে অনেক বেশি দাম দিই, অনেক বেশি মূল্যায়ন করি, যারা অনেক রঙিন রঙিন জামা কাপড় পরে ঘুরতে যায় দেশ বিদেশে, নতুন আইফোন, নতুন ল্যাপটপ, নতুন নতুন ব্র্যান্ডের জামা কাপড় যারা পরে তাদেরকেই আমরা বড়লোক বলে গণ্য করি এবং তাদেরকেই আমরা ট্যাগলাইন লাগিয়ে দেই খুব খুব সুন্দর এবং খুব ভদ্র এবং খুব আকর্ষণীয়। এই ট্যাগলাইন পাওয়ার জন্যই পতিতাবৃত্তি এত বেশি এখন বেরিয়ে গিয়েছে, কারণ কঠোর পরিশ্রম করলে মানুষের অনেক সময় লাগে, আস্তে আস্তে সময় লাগে বড় হতে, কিন্তু পতিতাবৃত্তি খুব কম সময়ের মধ্যেই মানুষকে ফেমাস এবং মানুষকে টাকা এনে দেয়। এখান থেকে কিন্তু পিছিয়ে পড়েনি ছেলেরাও বিভিন্ন সুগার মমি দ্বারা এইসব জিনিসে লিপ্ত হচ্ছেন। বাবা মারা তাদের সন্তানদেরকে দেখে রাখতে পারছেন না। বাবা মারা তাদের সন্তানরা যদি ঘন্টার পরে ঘন্টা দরজা বন্ধ করে বসে থাকে, তাহলে তারা খোঁজ রাখছেন না তাদের বাচ্চারা আসলে কি করছে। এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাবা মাদের অনেক কঠোর হতে হবে। 17 থেকে 25 বছরের ছেলেমেয়েরা একদম বাঁধন হারা হয়ে যায়, তারা কোনো কিছুই শুনতে চায় না, তারা বাবা মার কথা শুনতে চায় না, তারা সামাজিক অবস্থার ব্যাপার, অবক্ষয়ের ব্যাপার কিছুই জানতে বুঝতে চায় না। তখন তারা চোখে রঙিন চশমা পরে শুধু একটা জিনিসই চায়, সেটা হচ্ছে টাকা। কিন্তু এই টাকাটা আসে কোন পথ থেকে সেটা তারা ভুলে যায়। তারা কষ্ট করতে চায় না, তারা শ্রম দিতে চায় না, তারা পতিতাবৃত্তির পথটা এখন সহজলভ্যতাই, টাকা ইনকাম করা সহজ, তাই এটাই তারা বেছে নিতে চায়। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যারা পতিতাবৃত্তিতে আছেন, যারা অনেক কম সময়ে এত টাকা ইনকাম করে ফেলছেন, যারা চিন্তা করছেন আমার বডি 36, 24, 36 দেখে ছেলেরা উদ্বুদ্ধ হয়ে আমাকে টাকা পয়সা দিচ্ছে, যেই ছেলেরা চিন্তা করছেন আমি এত দেখতে সুন্দর, আমাকে সুগার মমিরা ভিডিও কলে দেখেই তো কারি কারি টাকা দিয়ে দিচ্ছে, আপনারা কি জানেন আপনারা কিছুদিন পরে কত ভয়াবহ এক ডিপ্রেশনে পড়ে যাবেন? আপনাদের এই বডি কিন্তু এই বডি সারা জীবন থাকবে না। আপনাদের বডি রিপ্লেস করার জন্য আরেকটা মানুষ চলে আসবে। যখন দেখবেন 36 বডির একটা মেয়ে 46